মহান আল্লাহ যেন এই মাটিতে অকৃপণ চিত্তে ঢেলে দিয়েছেন তাঁর সম্ভার। সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত এই দেশ যখন সম্মিলিত প্রয়াসে এগিয়ে যাচ্ছিল উন্নয়নের পথে, তখনই আধিপত্যবাদী শক্তির ইশারায় বাধা হয়ে দাঁড়ায় এদেশীয় একটি গোষ্ঠী। 28 অক্টোবর লগি বৈঠার তাণ্ডবের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে 14 দলীয় জোট দেশে সৃষ্টি করে নজিরবিহীন বিশৃঙ্খলা। প্রকাশ্য দিবালোকে রাজপথে পিটিয়ে হত্যা করে বেশ কয়েকজন ছাত্র ও সাধারণ মানুষকে। লাশের উপর দাঁড়িয়ে নেচে নেচে উল্লাস করার মতো পৈশাচিকতাও দেখিয়েছে তারা। এভাবে পরিকল্পিত সন্ত্রাস সৃষ্টি করে নির্বাচনের পরিবেশকে বিনষ্ট করা হয়। এক পর্যায়ে পরাশক্তির প্রত্যক্ষ মদদে 2007 সালের 11ই জানুয়ারি ক্ষমতা দখল করে তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদ। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফখরুদ্দিন আহমেদকে সামনে রেখে শুরু হয় কুখ্যাত 111 সরকারের যাত্রা। শুরু থেকেই এই সরকার দেশে বিরাজনীতিকরণ প্রক্রিয়া চালাতে থাকে। কারাগারে নিক্ষেপ করে দায়িত্বশীল রাজনৈতিক নেতৃবৃন্দকে। উৎসাহ রটিয়ে চরিত্র হননের মধ্য দিয়ে চেষ্টা করে জনগণ থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে ফেলতে। কিন্তু এক পর্যায়ে সেই জনদাবির কাছে নতি স্বীকার করেই তারা নির্বাচন দিতে বাধ্য হয়। তবে পর্দার আড়ালে 31 ডিসেম্বর 2008-এ ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতায় আনা হয় তাদেরই সেবাদাস শেখ হাসিনা গণকে। 2009 সালে সরকার গঠন করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় মহাজোট। আর তখন থেকেই মূলত ক্ষমতার নিয়ন্ত্রণ চলে যায় আধিপত্যবাদী শক্তির হাতে। প্রথমেই আঘাত আসে দেশপ্রেমিক সেনাবাহিনীর উপর। 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে টার্গেট করে হত্যা করা হয় বাছাইকৃত 57 জন দেশপ্রেমিক সেনা অফিসারকে। জোরপূর্বক চাকরিচ্যুত করা হয় বহু সংখ্যক প্রতিবাদী সেনা অফিসারকে। এভাবেই বাংলাদেশকে করায়ত্ত করার প্রথম বাধাটি পেরোয় তারা। এরপর সরকার হাত বাড়ায় আধিপত্যবাদের দ্বিতীয় বাধা হিসেবে চিহ্নিত বাংলাদেশ জামাত ইসলামের দিকে। 2010 সালের 29 জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার উদ্ভট মামলায় আটক করে দলের আমির মাওলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমির আল্লামা দিলওয়ার হুসাইন সাঈদী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সহ পর্যায়ক্রমে জামাতের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দকে। পাশাপাশি রাষ্ট্রীয় মদদে চলতে থাকে দুর্নীতি, হত্যা, সন্ত্রাস ও চাঁদাবাজি। বাংলাদেশ সেনাবাহিনী ও জামাত ইসলামীকে কোণঠাসা করার মধ্য দিয়ে ফ্যাসিবাদের থাবা বিস্তার করতে থাকে ক্রমেই। তাদের এই সমস্ত জাতি বিধ্বংসী কর্মকাণ্ড যেন দেশের মানুষ ও বিশ্ববাসী জানতে না পারে, তার জন্য গণমাধ্যমের উপর আরোপ করে অঘোষিত নিষেধাজ্ঞা। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান কিংবা সাংবাদিক দম্পতি সাগর রুনির মতো যারাই সাহসী সাংবাদিকতা করতে চেয়েছেন, তাদের উপর নেমে এসেছে নির্মম নির্যাতন কিংবা হারাতে হয়েছে প্রাণ। সংবিধানে আর্টিকেল 37 সংযোজন করে রুখে দেওয়া হয় মত প্রকাশের অধিকার। আদালতকে ব্যবহার করে 2011 সালের 10 মে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা সংবিধান থেকে তুলে দেয় শেখ হাসিনা। দেশের মানুষ ভোটাধিকার হারায় অনির্দিষ্টকালের জন্য। একই সাথে জামাত নেতৃবৃন্দকে বিচারিক হত্যার পরিকল্পনাও পাকাপোক্ত করে। গঠন করে কথিত আন্তর্জাতিক যুদ্ধাপরাধ বিচার ট্রাইব্যুনাল, যাতে শুধু আন্তর্জাতিক শব্দটি ছাড়া আর কিছুই আন্তর্জাতিক ছিল না। কেড়ে নেওয়া হয় অভিযুক্তদের পছন্দ অনুযায়ী আইনজীবী নিয়োগ করার অধিকার, গুম করা হয় অভিযুক্তের সাক্ষীকে। এমনকি দেশের বাইরে থেকে আসা নির্দেশনা অনুযায়ী রায় ঘোষণার কথাও প্রকাশিত হয়। প্রকাশ হয়ে পড়ে সাক্ষীকে সেফ হাউস নামক নষ্ট ঘরে ধরে এনে মন গড়া মিথ্যা সাক্ষ্যদানের প্রশিক্ষণ। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় রায়টি ছিল বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে। সরকার খুব ভালো করে জানত যে এই ফরমায়েশি রায়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হবে। তাই
আদালতকে প্রভাবিত করে তাদের ইচ্ছে মতো রায় আদায়ের জন্য ঢাকার শাহবাগ চত্বরে বসানো হয় আইন বিরোধী ও গণবিরোধী গণজাগরণ মঞ্চ। আর সেখান থেকে তোলা দাবি অনুযায়ী তথাকথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামাত নেতৃবৃন্দের বিরুদ্ধে একের পর এক ফাঁসির রায় ঘোষণা করতে থাকে। এভাবেই আদালতের কাঁধে ভর করে তারা সম্পন্ন করে জুডিশিয়াল কিলিং মিশন। ফাঁসিতে ঝুলিয়ে একে একে হত্যা করা হয় বাংলাদেশ জামাত ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা ও কামারুজ্জামান এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের রূপকার মীর কাসেম আলীকে। পাশাপাশি অবৈধ রায়ে দীর্ঘ কারাদণ্ড দিয়ে ধুঁকে ধুঁকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয় বর্ষিয়ান রাজনীতিক সাবেক আমির জামাত অধ্যাপক গোলাম আজম, মাওলানা AKM ইউসুফ, মাওলানা আব্দুস সুবহান ও আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ অন্যান্য নেতৃবৃন্দকে। এর মধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর তীব্র প্রতিবাদে ফেটে পড়ে দেশের আপামর জনতা। আর তখনই জনতার প্রতিবাদকে রুখে দিতে চালানো হয় তার আমলের দ্বিতীয় গণহত্যা। আধিপত্যবাদের প্রভুত্বে বিশ্বাসী শেখ হাসিনার সরকার তার প্রভুর সামান্যতম সমালোচনাও সহ্য করতে পারেনি। আর সেজন্যই ভারতের সমালোচনামূলক একটি ছবি এঁকে ফেসবুকে পোস্ট করার অপরাধে পিটিয়ে হত্যা করা হয় বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে। তাদের চরম ইসলাম বিদ্বেষের জ্বলন্ত উদাহরণ হল 2013 সালের 5 মে ঢাকার শাপলা চত্বরের গণহত্যা। গভীর রাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পুরো এলাকা অন্ধকারে ঢেকে দিয়ে বিশ্রামরত ওলামায়ে কেরাম ও ইসলামপ্রিয় মানুষের উপর চালানো হয় ইতিহাসের তৃতীয় গণহত্যাটি। সে রাতের হত্যাকাণ্ডে কতজন শহীদ হয়েছেন তা কেবল মহান আল্লাহ তাআলাই জানেন। দেশকে পঙ্গু করার মিশনে শেখ হাসিনার ক্রিয়াকলাপ গণহত্যার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য চলতে থাকে লাগামহীন দুর্নীতি, টাকা পাচার ও ব্যাংক লুট। রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পকে অন্যের হাতে তুলে দিতে চলে ঘন ঘন অগ্নিকাণ্ড ও নানান দুর্ঘটনা। এর মধ্য দিয়েই 2014 সালের 5 জানুয়ারি সম্পন্ন করে একটি ভোটারবিহীন নির্বাচন। আবারও 5 বছরের জন্য চেপে বসে জাতির ঘাড়ে। 2016 সালের মধ্যে সরকার সম্পন্ন করে তাদের জুডিশিয়াল কিলিং মিশন। এরপর থেকে অনেকটা স্বাধীনভাবেই চালাতে থাকে দখলদারি, চাঁদাবাজি, সন্ত্রাস, গুম আর ধর্ষণের মহোৎসব। ধ্বংস করে ফেলে রাষ্ট্রের প্রতিটি মৌলিক প্রতিষ্ঠানকে। শিক্ষাঙ্গন, ব্যাংক, বিমা, আদালত পাড়া, আইন শৃঙ্খলা বাহিনী, সীমান্ত রক্ষা বাহিনী সব কিছুকেই তারা ঢুকিয়ে নেয় নিজেদের পকেটে। এভাবেই কেটে যায় আরও 4টি বছর। ঘনিয়ে আসে পরবর্তী জাতীয় নির্বাচনের সময়। 2017 সালে সরকার কোটা সংস্কার ও নিরাপদ সড়কচাই আন্দোলনে কিছুটা হোঁচট খায়। তবে এতে তারা সঠিক পথে ফিরে আসেনি, বরং ক্ষমতাকে চিরস্থায়ী করার বাসনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ বিপুল সংখ্যক বিরোধী দলীয় নেতাকর্মীকে কারাগারে নিক্ষেপ করে। নেতাকর্মীদের কারাগারে রেখেই 2018 সালের 30 ডিসেম্বর সম্পন্ন করে রাতের ভোটের নির্বাচন। কোভিড-19-এর কারণে 2019 ও 20 সালে সরকার কোনো রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি, কিন্তু তারপরেও থেমে থাকেনি তাদের লুটপাট আর অবৈধ ক্ষমতার চর্চা। বিশেষ করে ধর্ষণ আর আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক হত্যা তখন দৈনন্দিন ব্যাপার হয়ে দাঁড়ায়। পাশাপাশি ভেঙে দিতে থাকে আমাদের সামাজিক বোধ, বিশ্বাস ও আচার নিষ্ঠতাকে। পরের বছর 2021 সালে আবার উত্তপ্ত হয়ে ওঠে রাজপথ। তখন একটি আন্দোলনেই হত্যা করা হয় 22 জন ছাত্র জনতাকে। গ্রেফতার করা হয় শীর্ষ ওলামায়ে কেরাম সহ শত শত মাদ্রাসার ছাত্র ও ওস্তাদদেরকে। এরপর 2022 ও 23 সালে সরকারের ললাটে কেবল কলঙ্ক তিলকই লেগেছে একের পর এক। জাতীয় গ্রিড বিপর্যয়, সামিট এসালম আর বেক্সিমকো বসুন্ধরার সীমাহীন লুটপাট, আদানির সঙ্গে আত্মঘাতী বিদ্যুৎ চুক্তি, ব্যাংকের রিজার্ভ লুট ও ডলার সংকট,
যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা, কারাগারে আল্লামা দিলাওয়ার হোসেন সাঈদীকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া ইত্যাদি। এসব কিছুর প্রেক্ষিতে দেশের বিরোধী রাজনৈতিক জোট ও সুশীল সমাজের পক্ষ থেকে দাবি ওঠে একটি দল নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করার। কিন্তু শেখ হাসিনার সরকার সে পথে না হেঁটে তার আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে ৭ই জানুয়ারি ২০২৪ আয়োজন করে আরেকটি ভোটারবিহীন নির্বাচন। আমির সেই নির্বাচনে গঠিত সংসদ ও সরকারের ইচ্ছা অনুযায়ী উচ্চ আদালত ২০১৮ সালে বাতিল হয়ে যাওয়া কোটা পদ্ধতি আবার ফিরিয়ে আনলে শুরু হয় নতুন উদ্যমে ছাত্র আন্দোলন। প্রথমে সেটা কোটা বিরোধী আন্দোলন থাকলেও পরে রূপ নেয় বৈষম্য বিরোধী আন্দোলনে। ক্রমেই ছাত্র সমাজের এই ন্যায্য দাবির প্রতি সমর্থন জানাতে থাকে সাধারণ মানুষও। কিন্তু বিশ্বের আর সব ফ্যাসিস্ট শাসকদের মতো শেখ হাসিনাও জনদাবির প্রতি কোনো কর্ণপাত করেননি, বরং তার দলীয় সন্ত্রাসী বাহিনী এবং রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে সেটাকে স্তব্ধ করার প্রয়াস চালান। কিন্তু ততদিনে প্রতিবাদী ছাত্র জনতা মরতে শিখে গেছে। দুহাত প্রসারিত করে বুক পেতে বুলেট নেওয়ার সাহস অর্জন করে ফেলেছে। শীতল পানি বিতরণ করতে করতে উত্তপ্ত মেশিনগানের গুলিতে লুটিয়ে পড়তেও দ্বিধা করছে না। এই প্রতিবাদ রুখবে সাধ্যকার, কিন্তু এক দেশদর্শী সরকার সেটাই করতে বদ্ধপরিকর। ১৬, ১৭ ও ১৮ জুলাই সারা দেশে হত্যা করা হয় অসংখ্য ছাত্র, শিশু ও সাধারণ নাগরিককে। আহত হয় কয়েক শত, গ্রেফতার হয় কমপক্ষে ২,০০০। ১৯ জুলাই হত্যা করা হয় আরও ১২০ জনকে। এরপরই পরিস্থিতি শান্ত করতে জারি করা হয় কারফিউ, ঘোষণা করা হয় সাধারণ ছুটি, বন্ধ করে দেয়া হয় সকল প্রকার ইন্টারনেট সেবা। এর মধ্যেও সরকার তার ঘৃণ্য ষড়যন্ত্র অব্যাহত রাখে। সমন্বয়কদের তুলে নিয়ে নির্যাতন, জোর করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা, কারফিউর সুযোগ নিয়ে গভীর রাতে ঘরে ঘরে হানা দিয়ে শিক্ষার্থী আটক এবং আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ১ আগস্ট বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি তারই নমুনা। অবশেষে ৩ আগস্ট ছাত্র জনতার ৯ দফা দাবি না মেনে গণগ্রেফতার ও গণহত্যা অব্যাহত রাখার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয় লাখো ছাত্র জনতা। সেখান থেকে ঘোষণা করা হয় অসহযোগ আন্দোলন ও শেখ হাসিনা সরকারের পদত্যাগের ১ দফা দাবি। ৪ অক্টোবর আওয়ামী লীগ তার দলীয় ক্যাডার আর আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে টিকে থাকার শেষ চেষ্টাটি করে। সেদিন সারা দেশে আওয়ামী অস্ত্রধারী আর পুলিশ বিজিবির গুলিতে শহীদ হন ১৩০ জন আন্দোলনকারী। এই পরিস্থিতিতে ছাত্ররা তাদের পূর্ব ঘোষিত ঢাকামুখী লং মার্চ ৬ আগস্ট থেকে এগিয়ে ৫ই আগস্ট নিয়ে আসে। ৫ই আগস্ট সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থান নিলেও বেলা বাড়ার সাথে সাথে ঢাকামুখী গণমানুষের চাপে তা শিথিল হতে থাকে। সেদিনও সারা দেশে শাহাদাত বরণ করে ১১৩ জন ছাত্র জনতা। এ নিয়ে মোট শহীদের সংখ্যা দাঁড়ায় প্রায় ২,০০০। দুপুর ১২টার দিকে ঢাকার রাজপথগুলো পরিণত হয় গণতরঙ্গিত সমুদ্রে। দুপুর ১টার দিকে খবর বেরিয়ে পড়ে শেখ হাসিনা সংগোপনে পালিয়ে গেছেন। সাথে সাথে গা ঢাকা দেয় তার যাবতীয় দুষ্কর্মের সহযোগীরাও। জাতি মেতে ওঠে মুক্তির আনন্দে, মহান রবের দরবারে সিজদায় পড়ে কৃতজ্ঞতা আদায় করে। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। সম্মানিত উপস্থিতি, আওয়ামী লীগ
যুগের পর যুগ জাতির উপরে যে নিষ্পেষণ পরিচালনা করেছে, সেই গণহত্যাকারীদের বিচারের জন্য এই ডকুমেন্টারির ভিত্তিতে আগামী দিনে বাংলার মাটিতে বিচার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আজকের এই সম্মেলনে, আজকের এই মত বিনিময় অনুষ্ঠানে পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, আমাদের প্রিয় কাফেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, মজলুম জননেতা জনাব